আপনারা আমার যত ভিডিও দেখেছেন তার বেশিরভাগই বাস, ট্রাম কিংবা ট্রেনে এডিট করা হয়েছে। আমার প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং, এডিটিং এবং আপলোড পর্যন্ত সব কিছুই আমি মোবাইল ফোনে করে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি নিজে ভিডিও করার সময় কী কী জিনিসপত্র ব্যবহার করি, সেগুলোর নাম এবং দাম। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা নতুন করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তারা যেন বুঝতে পারেন মোটামুটি একটা মোবাইল ফোন থাকলে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরুতে দেখাই যে আমার কাছে আসলে কি কি জিনিসপত্র আছে। জিনিসপত্র বলতে আমার কাছে আছে মূলত তিনটা জিনিস। যে মোবাইলটা আমি আগে থেকে ব্যবহার করতাম, স্যামসাং গ্যালাক্সি A40। আপনি যদি এখন কিনতে যান বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় 23,000 টাকার মতো। তারপরে আমি একটা ট্রাইপড কিনে নিয়েছিলাম, এটা হচ্ছে হিটচি কোম্পানির, এবং এটার দাম পড়েছিল প্রায় 18 ইউরোর মতো, মানে হচ্ছে 1800 টাকা বলা যায়। এরপরে হচ্ছে আমি যে মাইক্রোফোনটা কিনেছিলাম লাভালিয়ার কোম্পানির, এটার দাম পড়েছে 10 ইউরোর মতো, মানে 1000 টাকা বলা যায়। আর হচ্ছে যেই অ্যাপটা দিয়ে আমি ভিডিও এডিট করি ফ্রিতে, আপনি প্লে স্টোরে গেলেই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। অ্যাপটার নাম হচ্ছে ক্যাপকাট। একেবারে সহজভাবে ভিডিও এডিট করা যায়, মানে কোনো রকম কোনো ঝামেলা মুক্ত একটা অ্যাপ, এবং এটাতে কোনো অ্যাডও নেই মাঝখানে। ভিডিও এডিট করার মাঝখানে আপনাকে কোনো অ্যাড দেখাবে না। তো মোটামুটি আপনি যদি আমি কি কি জিনিসপত্র দিয়ে ভিডিও করি সেগুলোর নাম এবং দাম জানারই যদি জন্য আপনি আমার ভিডিওটা প্লে করে থাকেন, তাহলে এই ভিডিওটা এখানে শেষ। আর কোনো কিছু আপনার জানার দরকার নেই, আপনি এখান থেকে কেটে পড়তে পারেন। কিন্তু আপনি যদি আরও কিছু জানতে চান, মানে সাধারণত যে প্রশ্নগুলো পাই আমি কমেন্ট বক্সে ভিডিও সংক্রান্ত, সেগুলোর উত্তর দিব আমি একটু পরে। আপনার ইচ্ছা হলে সেগুলো শুনতে পারেন, ঠিক আছে? বা এই প্রোডাক্টগুলোর সুবিধা অসুবিধা কি, কেন ব্যবহার করছি, সেগুলো আপনি শুনতে পারেন চাইলে। তো শুরু করছি জাতির একেবারে জনপ্রিয় প্রশ্নগুলোর উত্তর দিয়ে। আপনাদের একেবারে জনপ্রিয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, সোনিয়া আপু আপনি কি স্ক্রিপ্ট লেখেন? উত্তর হচ্ছে যে না, আমি স্ক্রিপ্ট এখন পর্যন্ত লিখিনি। তবে আমি বলবো যে স্ক্রিপ্ট লেখা ভালো। প্রফেশনাল যারা আছে তারা সবাই স্ক্রিপ্ট লেখে, এবং আপনি যদি নতুন করে শুরু করতে চান তাহলে আমি বলবো যে স্ক্রিপ্ট লেখাই ভালো। কারণ স্ক্রিপ্ট যখন আপনি লিখবেন তখন আপনি খুব কম সময়ে বেশি তথ্য দিতে পারবেন, এবং আপনি কখনো আপনার লাইন থেকে বিচ্যুত হয়ে যাবেন না। আপনি জানেন আপনি কি বলতে যাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি একেবারে খুব সাজিয়ে গুছিয়ে এমনভাবে কথা বলতে পারবেন যেটা শুনলে মানে মানুষজন মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেজন্য স্ক্রিপ্ট লেখাটাকে আমি সাপোর্ট করি। তো এখন বলবেন যে আপু এত সাফাই গাইছেন, আপনি কেন স্ক্রিপ্ট লিখছেন না? এর কারণ দুটো। প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় না যে আমি আসলে এমন কিছু বলি আপনাকে যেটার জন্য আমাকে একেবারে গবেষণা করে বসে বসে লাইন বাই লাইন লিখতে হবে। হ্যাঁ, এমন কিছু আমি আপনাকে বলি না। আপনারা দেখেন যে আমি রাস্তাঘাটে ভিডিও বানাই, ধূপ করে ক্যামেরা অন করে বলি জানেন এটা হয়েছে, এরকম টাইপ একটা ব্যাপার আর কি আমার ভিডিওর কন্ডিশন। আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে যেই সময়ে আমি স্ক্রিপ্ট লিখবো সেই সময় আমার ভিডিও বানানো শেষ হয়ে যায়। তো এই জন্য আমি এখনো প্যারা নিচ্ছি না। তবে ভবিষ্যতে যদি আমি এটাকে প্রফেশনালি নিই, সেক্ষেত্রে অবশ্যই আমি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করব। লাইট সোর্স সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন তাদেরকে বলছি যে আমার রুমটা হচ্ছে আমার জন্য একটা ব্লেসিং বলা চলে ভিডিও বানানোর জন্য। কারণ আমি এখন 4টা জানালার নিচে বসে আছি। আমার রুমটা একটা চিলে কোঠা, এবং এখানে 4টা জানালা আছে, এখান থেকে পর্যাপ্ত আলো আসে, এবং এই জায়গাটাই হচ্ছে লাইটিংটা সবচেয়ে ভালো এই পাশ থেকে। তো এই জন্য হচ্ছে আমি ন্যাচারাল লাইটের উপরে ডিপেন্ড করি, আমি আলাদা কোনো লাইট কিনে নিই। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং শুরুর দিকে অবশ্যই আপনি লাইট নিয়ে মারামারি করতে যাবেন না। তো সেক্ষেত্রে আপনার জন্য আমার পরামর্শ থাকবে যে আপনার যদি আর্টিফিশিয়াল লাইট না থাকে, আমার মতো যদি আপনিও ন্যাচারাল লাইটের উপর ডিপেন্ডেন্ট হন, তাহলে কখনো রাতের বেলা ভিডিও বানাবেন না। রাতের বেলা যদি আপনি ভিডিও বানান তাহলে আপনাকে দেখতে ভূতের মতো লাগবে। আমার কিছু ভিডিও আছে আপনি দেখলেই বুঝবেন, ছায়া পড়ে আছে, একদম জম্বি জম্বি লাগে। ঠিক আছে, ভিডিও বানানোর জন্য আপনার একেবারে বেস্ট টাইমিং হচ্ছে যে সকালবেলা, সূর্য এখনো একেবারে সেভাবে আলো ছড়ায়নি, মানে তেজ যেটা সেটা আসেনি, এর আগেই হচ্ছে আপনি ভিডিও বানাবেন। তারপর হচ্ছে বিকালবেলা, সূর্য যখন একটু মানে নুয়ে পড়েছে টাইপ অবস্থা আর কি, তখন স্নিগ্ধ একটা আলো আছে না, ওটার মধ্যে আপনি ভিডিও করবেন, ওটা খুব সুন্দর আসে। আর দুপুরবেলাও ভিডিও করতে হয় না, যখন কড়া রোদ কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় চারপাশে। আমার ভিডিও দেখলে আপনি বুঝবেন, আছে বেশ কিছু ভিডিও, মানে দেখলেই বুঝবেন যে এখানে লাইটের সমস্যা। আর ভিডিওর জন্য লাইট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, লাইট এবং সাউন্ড। আপনার লাইট ভালো থাকা চাই, এবং আপনি কি বলছেন সেটা মানুষজন ভালোভাবে শোনা চাই। যদি মানুষজন না শুনে আপনি কি বলছেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। ঠিক আছে, তো এই দুটো বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এবার আসি স্টুডিও সম্পর্কে যারা প্রশ্ন করেছেন। এটা আসলে কোনো স্টুডিও না, এটা আমার রুমেরই একটা অংশ। এটা আমি আলাদা করে ভিডিও বানানোর জন্য বানাইনি। এটা আমার রুমের সবচেয়ে পছন্দের জায়গা, কারণ এখানে বসে লাইটিংটা খুব ভালো হয়, প্রথমেই বলেছি, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে। এখানে বই আছে এবং গাছ আছে, সবচেয়ে বড় ব্যাপার যেটা সবুজ। হ্যাঁ, আপনার ভিডিওতে একটা গাছ, একটা সবুজ ব্যাপার স্যাপার, একটা ক্যানভাস,
ভিডিওর চেহারা চেঞ্জ করে দেয়। মানে ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলেন, ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্ট্যান্ট। আমি চেয়েছিলাম সাদা দেয়াল আনতে, সেটা আসেনি রুম এরকম বাঁকা হওয়ার কারণে। তাই এখানে লাইটিং ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো বলেই আমি এই জায়গাটাতে বসি। তবে একটা ঝামেলা আছে, আমি এখনও সেই দলে আছি যারা হচ্ছে যে ভিডিও করার আগ মুহূর্তে চেয়ার টেবিল নিয়ে টানাটানি করে। মানে হচ্ছে আমি যেখানে বসে আছি না, যে চেয়ারটা, এই চেয়ারটা এখানে থাকার কথা না, এই চেয়ারটা থাকবে ওই দিকটায়। হ্যাঁ, ওই জায়গাটা হচ্ছে রুমের সেটিংয়ে পারফেক্ট চেয়ার টেবিলটা। তো আমি প্রতিবার ভিডিও করার আগে এটাকে চেয়ার টেবিল ধরে টেনে এখানে আনি, তারপরে বসি। খুবই বিরক্তিকর। যদি আমি চেয়ার টেবিল এখানে রেখে দিই তাহলে আমার রুমটা বস্তির মতো হয়ে যায়, মানে একদম নোংরা নোংরা লাগে। আবার যদি ওই জায়গায় নিয়ে যাই তাহলে প্রতিবার ভিডিও করার আগে টানতে হয়, ব্যাপারটা খুব বিশ্রী। এবং শুরুর দিকে আপনাকে এই প্যারার মধ্য দিয়ে যেতে হবে, এই লাইট ঠিক করো রে, এই ব্যাকগ্রাউন্ড ঠিক করো রে, খুব ঝামেলা। হ্যাঁ, তো হয়তো একটা সময় আপনারও হয়তো বা একটা স্টুডিও হবে, আমারও হয়তো বা একটা হবে। তো আপাতত এখনও আমি টানাটানির মধ্যে আছি আর কি। কোনো একদিন যখন ঠিকঠাক হয়ে যাবে তখন এই ভিডিও দেখে হয়তো বা হাসবো আর কি। তো ইনস্ট্রুমেন্ট, স্ক্রিপ্ট, লাইটিং এবং স্টুডিও, এই 4টা জিনিস নিয়ে মূলত আপনাদের বেশি প্রশ্ন আসতো, সেগুলোর উত্তর আমরা দিয়ে দিয়েছি। এখন শেষ পর্বে গিয়ে আমি জাস্ট একটু বলতে চাই যে যেই ডিভাইসগুলোর নামে আমি আপনাকে বলেছি, স্যামসাং গ্যালাক্সি A40, লাভালিয়ার মাইক্রোফোন বা হিটচি কি বলে এটাকে, ট্রাইপড, এই জিনিসগুলো আমি আপনাকে আদৌ রেকমেন্ড করছি কিনা, এগুলোর ভালো এবং মন্দ দিক কি কি। প্রথমেই বলি যে আমি এগুলোর কোনো কিছুই আপনাকে রেকমেন্ড করছি না। তার কারণ হচ্ছে আমি ভিডিও বানাবো এবং ভিডিও বানানোর জন্য কোন জিনিসটা বেস্ট হবে এসব কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি এগুলো কিনিনি। যেই মোবাইলটা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, এই যে একই মোবাইল, এটা পড়ে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল এবং তারপরে মোবাইলটা আমার পছন্দের, আমি অনেক দিন থেকে ব্যবহার করছি। আর আমি যখন কোনো জিনিস পছন্দ করি আমি ওটা চেঞ্জ করি না। হ্যাঁ, ওটাই চলতে থাকে। হ্যাঁ, তো সেজন্যই হচ্ছে কি আমি এই মোবাইলটা ব্যবহার করছি। তবে এই মোবাইলের সমস্যা যেটা, সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি এই মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা এবং মিরর ভিউ অন রেখে ভিডিও করতে হবে। এর কারণ হচ্ছে আপনি যদি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান, আপনি যদি মিরর ভিউ অফ করে দেন, তাহলে আপনি নিজের চেহারা নিজেই চিনবেন না। পুরো এনভায়রনমেন্টটাই কেমন জানি অন্ধকার হয়ে যাবে, মানে কেমন জানি হয়ে যায়। যাদের হাতে স্যামসাং গ্যালাক্সি A40 মোবাইলটা আছে তারা বুঝতে পারবেন আর কি, যে এটা দিয়ে ভিডিও করার একমাত্র অপশন হচ্ছে মিরর ভিউ অন রেখে ভিডিও করা, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা মিরর ভিউ অন রাখি তখন আমরা কোনো বই টই বা কোনো কিছু যদি আমরা পিছনে দেখতে চাই, নাম পড়তে চাই, তাহলে পড়তে পারি না, উল্টো হয়ে যায়, খুবই বিশ্রী লাগে দেখতে। কিন্তু এটা এখন আমাকে করতে হচ্ছে। তো সেই জন্যই, এই কারণেই আমি মূলত এই মোবাইলটা আপনাকে রেকমেন্ড করছি না। তারপর হচ্ছে যে এই মাইক্রোফোন যেটা বা হচ্ছে যে আপনার ট্রাইপড যেটা, সেটাও বেস্ট কোয়ালিটি দেখে আমি কিনিনি। আমি কিনেছি যে কিছু একটা যেটা হচ্ছে যে আমার কাজ চালানো যাবে। আমি ভিডিও এক্সপার্ট না, তো সেজন্যই এগুলোর কোনো কিছু রেকমেন্ডেড না। এগুলো কেবল হচ্ছে আমি ব্যবহার করি, আপনারা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, সেজন্যই আপনাদেরকে জানিয়েছি, এর বেশি কিছু না। ঠিক আছে, আশা করি মোটামুটি সব কিছু নিয়ে একটু একটু কথাবার্তা হয়েছে। এবার শেষ পর্ব যেটা, হাবিজাবি পর্ব দিয়ে শেষ করে দিচ্ছি। আজকে থাম্বনেল দেখে কি কারো হাসি পেয়েছে? খেয়াল করেছেন ওখানে 10K স্পেশাল লেখা ছিল, যখন হচ্ছে আমরা 150K পার হয়ে গেছি, তখন হচ্ছে আমি এখন 10K স্পেশাল বানাচ্ছি। কারণ হচ্ছে কি, আমি বলি এই ভিডিওটা বানানোর আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর কি। মানে আমার মাথায় ছিল যে 10K হলেই আমি এই ভিডিওটা বানাবো। তারপরে 10K হওয়ার পরে আমাকে আসলে আর সুযোগ দেওয়া হয় নাই, এটা জাস্ট পাগলের মতো বেড়েছে, আমি সময় পাই নাই। হ্যাঁ, তো এখন আমাকে যেহেতু সেলিব্রেট করতে দেওয়া হয় নাই, এখন আমি জোর করে সেলিব্রেট করবো। 10K আসছে, 50K আসবে, 100K আসবে, আস্তে আস্তে। ভিডিওটা বানানো আমার ইচ্ছে ছিল, আমি বানিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি যাকে দিয়ে থাম্বনেল বানাই, ওই পিচি ইচ্ছা করে 10K ছোট্ট করে লিখেছে আমার ধারণা। কারণ ও বুঝতে পেরেছে যে এটা দেখলে মানুষজন এখন হাসবে। যখন 150 পার হয়ে গেছে, 150K, তখন আমি 10K স্পেশাল বানাচ্ছি। ব্যাপারটা কেমন কেমন যেন না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য সাপোর্ট অ্যান্ড এভরিথিং। দেখা হবে আবার আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।